নমস্কার। সপ্তাহের শেষ কাজের দিন শনিবার, আর এই শনি সন্ধে আপনাদের একটা গল্প বলবো। হ্যাঁ, আমি জানি আপনাদের কাছে আমার শপথ, যা বলবো সত্যি বলবো। আজও তার অন্যথা হবে না, কারণ আজ যা বলবো তা গল্পের মতো, গল্প হলেও সত্যি। এই গল্পের কেন্দ্রস্থল শহর থেকে খুব কাছে, ভদ্রেশ্বর। বাস্তব জুট মিল কেন্দ্রিক এই জনপদ বহন করে চলেছে সম্প্রীতির নজির। এখানে প্রতিদিন লেখা হয় মানুষে মানুষে ভালোবাসার, পাশে থাকার কাহিনী। নেতারা কেউ স্লোগান দেন হিন্দু হিন্দু ভাই ভাই, কেউ স্লোগান দেন হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই। তবে ভ্রাতৃত্ব যদি শিখতে হয় তাহলে ভদ্রেশ্বরে একবার যেতেই হবে। এখানকার পালপাড়ার দাস পরিবারকেই দেখুন। সৈয়দ শাহ পীরের মাজার এই হিন্দু পরিবারের বাড়ির মধ্যে পড়ে। বাড়ির ভিতর মাজার, হিন্দু বাড়ির চৌহদ্দির মধ্যে মাজার। এই হিন্দু পরিবারই দেখভাল করে। বছরে একবার উৎসবে সামিল হন সব সম্প্রদায়ের মানুষ। এরকম সম্প্রদায়ের ঠাকুরকে সেরকম উনি যখন এখানে আছেন, আমার শ্বশুর যখন একটু ভক্তি করে দেখেছেন, আমাদেরও উচিত সেটা পুজো করে ভক্তি করে রাখা। দাস পরিবারের বাড়িতে মাজার থাকা কিন্তু কোনো ব্যতিক্রমী ঘটনা নয় এই ছোট্ট জনপদে। হিন্দুস্তান পার্কে মানিক শাহ পীর বাবা ও ভদ্রেশ্বর পৌরসভার ভাগাড় এলাকায় করিম শাহের মাজারেও একই ছবি। সেখানেও মাজারের দেখভাল কারা করেন? স্থানীয় হিন্দু বাসিন্দারা। মৌলবি আসেন, উৎসব হয়, সকলে মিলে চলাটাই এখানে ধর্ম। সব ধর্ম মিলে যাওয়াটাই এখানে ধর্ম। আমরা দেখভাল করি, পরিষ্কার করি। 26 জানুয়ারি অনুষ্ঠান হয়, সবাই মিলে এখানে হিন্দু মুসলিম বাঙালি উড়িয়া সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। গল্প গল্প ঠেকছে না, বললাম গল্প হলেও সত্যি। ধর্মের নাম করে এই যে ভাগাভাগি আর রোজ রাজনীতির চেঁচা মেচি আকচাকচি আমাদের রুটিন হয়ে গেছে। না চাইলেও, না ভালো লাগলেও দেখতে হয় আর বলতে হয়। তখন এই ছবিগুলো, এই গল্পের মতো লাগা বাস্তবগুলো আশা জাগায়। এমন ছবি দেখলে তাই আলোর প্রত্যাশায় বুক বেঁধে বলতে ইচ্ছে করে সেই দুটো লাইন, আছি তবু ভাঙা এই দেশকাল নিয়ে আজও আছি। এরও যে বড় কিছু হয়। এটাই তো বাংলা। আমাদের গ্রামে গঞ্জের ধুলো মাটিতে এই ভালোবাসা, এই সম্প্রীতি মেখে রয়েছে। এমন সব মাজার মন্দিরের কাহিনী আমাদের বাংলার মানুষের কাছে নতুন কি? তাহলে কেন আজ শুরুতেই এই গল্প বললাম? আসলে ওই যে বাধ্য হয়ে বললাম। না চাইলেও ধর্ম 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 শুনে শুনে না কান পৌঁছে গেছে। তাই খুব ইচ্ছে হলো আপনাদের বলি, আসলে আপনাদের দেখানোর অছিলায় নেতাদের বলি, সম্প্রীতি কাকে বলে একবার দেখুন। এই বাংলাই দেখাচ্ছে। বাংলারই কয়েকজন রাজনৈতিক নেতা যা বলছেন আর বলে যাচ্ছেন রোজ, সম্প্রীতির ছবিটা দেখানো জরুরি ছিল। যারা ধর্মের নামে ভোট চেয়ে হাজির হচ্ছেন আমার আপনার দরজায়, তাদের দেখানো জরুরি ছিল। সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা বলে একটা বিষয় রয়েছে, সেটা সম্ভবত নেতারা ভুলে গেছেন। এটা তো সত্যি, যে সত্যি বলতে আমি ভয় পাই না। বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা দিলীপ ঘোষের কথাই ধরুন, কথায় কথায় যখন তখন টান দিচ্ছেন ধর্ম ধরে, ধর্মে ধর্মে ফারাকের কথা বলছেন। শুনুন আজকের কথা। আমি হিন্দুর কথা বলবো, তো হিন্দুর কথা আজকে বলতে হচ্ছে, কারণ বাংলাদেশ থেকে হিন্দু একবার পালিয়ে এসছে, আবার পশ্চিমবাংলা থেকে হিন্দু পালাবে, এটাকে বাংলাদেশ করার চক্রান্ত করছো, তাই আমরা বারবার বলবো। আর হিন্দু এই কথাটা শুনতে চায়, তাই বিজেপিকে সাপোর্ট করেছে। ও দেখেছে ওদের সঙ্গে বিজেপি আছে। তবে দিলীপ ঘোষ সৎ আমি বলবো। তার কোনো রাগ ঢাক নেই মনের কথাটা মুখে আনতে, তাই তাকে সৎ বলছি। তিনি স্পষ্ট করে বলছেন শুধুমাত্র হিন্দুর কথাই বলবেন। মন আর মুখের কথায় ফারাক নেই। অন্তত রাজনৈতিক নেতাদের মতো তিনি বলছেন না, স্পষ্ট করে বলছেন হিন্দুদের কথাই বলবো। ইদানিং তিনি যতবার মুখ খুলেছেন একই কথা। তার দল
ভোট এলেই নরেন্দ্র মোদী স্লোগান দিচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ। পদ্ম শিবিরের নেতারা মোদীর ছবি সামনে রেখে ভোটে যাচ্ছেন আর মুখে বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেই বিজেপি আবার গেল গেল রব তুলে স্লোগান দিচ্ছে হিন্দু খতরে মে হ্যায়। सबका साथ सबका विकास নাকি হিন্দু খতরে মে হ্যায়? বিজেপির স্লোগান কোনটা? বিজেপি বিশ্বাস করে কোনটা? আমরা সাধারণ মানুষ ভোটার বিশ্বাস করব কোনটা? এই বাংলাতেই বা বিজেপি চাইছেটা কি? বঙ্গ বিজেপি নেতাদেরকেই দেখুন, তাদের কাছে আদৌ কি স্পষ্ট? তারা নিজেরা জানেন বাংলায় পদ্মের আসল স্লোগান, পদ্মের চাহিদা ঠিক কোনটা? 5% যদি সনাতনীরা 5% একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির আদর্শ, সর্বধর্ম সমান ভাব, সেকুলারিজম, এগুলো তখনই থাকবে যতক্ষণ পর্যন্ত হিন্দুজ আর ইন মেজরিটি ইন দিস কান্ট্রি। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, ট্যাঙ্গলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে বিভেদ করছে, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। সংখ্যালঘুদেরকে কোনো মানুষ ভাবেনি তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘুদেরকে মানুষ ভাবতে শিখেছে। 9% হিন্দু এখনো ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন। হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। যোগী জি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদি জি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। মোদি জি যোগীজির বাণী বাংলাও গ্রহণ করবে। আমরা এই সংখ্যালঘু কনসেপ্টেরই বিরোধী। সবাই ভারত মাতার সন্তান, তার আবার সংখ্যালঘু কি সংখ্যাগুরু কি? जो हमारे साथ हम उनका साथ, सबका विकास। बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। গুলিয়ে গেল তো? যে কারোরই যাবে। গত কয়েকদিনে বঙ্গ বিজেপি নেতাদের এ কথা শুনে মনে হচ্ছে তাদের প্রিয় গান আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। না হলে বিজেপির আর এক আগুনে নেত্রী অগ্নিমিত্রা পলকেই দেখুন না। নেতারা যখন হিন্দু হিন্দু করে মালা জপছেন, তখন অগ্নিমিত্রা পল শুনুন কি বলছেন। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। আমাদের মুসলমান ভোট সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। সরকার গড়া দরকার, আর তার জন্য দরকার সবকা সাথ। সম্ভবত লোকসভা নির্বাচনে মেদিনীপুরে ভোটে হেরে ঠেকে শিখেছেন অগ্নিমিত্রা পল। গো বলয়ের উগ্র হিন্দুত্বের লাইন বাংলার জল হাওয়ায় কতটা খাপ খাবে তা নিয়ে তো গেরুয়া শিবিরের ভিতরেই, থিঙ্ক ট্যাঙ্কের অন্দরেই প্রশ্ন আছে, তাই না? না হলে একবার ধর্ম 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 করে সপ্তমে সুর তুলে তারপরে আবার না, ওদের চাই না এমন নয়, কিন্তু একটা দুঃখ অথবা রাগ। মানে মুসলিমরা বিজেপিকে বিশ্বাস করে না বলছেন অগ্নিমিত্রা পল। সত্যি তো 21 বা 24 ইভিএম এই ভাগাভাগির ফসল ঘরে তুলতে পারেনি বঙ্গ বিজেপি। বুঝতেই পারেনি কি করবে, কোথায় 200 স্বপ্ন, কোথায় 77। 24 তো হাফ ডজন আসনেই কমে গিয়েছে। মেদিনীপুরে বিজেপির জেতা আসনে লড়তে গিয়ে হারার অভিজ্ঞতা এখনো টাটকা অগ্নিমিত্রার। তাই কি সবকা সাথের পথে হাঁটার চেষ্টা? আচ্ছা, এটাই কি বিজেপির পার্টি লাইন? তাহলে ওই হিন্দুত্ব দেখুন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এমনকি মিঠুন চক্রবর্তী। অগ্নিমিত্রা একটু অন্য। বিজেপির পার্টি লাইনটা কি? কোন ভোট চাই ওদের, হিন্দু না মুসলিম? তবে এই তরজা থেকে এটুকু স্পষ্ট, সবকা ভোট যে বিজেপি পাবে না, বিজেপি নিজেও সেটা বুঝে গেছে। তাই সেগমেন্টেড ভোট ব্যাংকের দিকে তাদের নজর। হয় মুসলিম নয় হিন্দু। মুসলিম ভোট বিজেপি পাচ্ছে না। অগ্নিমিত্রা স্পষ্ট করলেন তাদের বিশ্বাস করে না বিজেপিকে সংখ্যালঘুরা, মুসলিম ভোটাররা। তাই উল্টো পথ, মানে উল্টো সেগমেন্টটাকে ধরো, হিন্দুকে ধরো, হিন্দুদের কথা বলো, হিন্দু 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 জপমালা জপ করো। সত্যি বিজেপি এ পথেই চলতে চায়,
বাংলায় বিজেপির কৌশলগত লাইন ঠিক করতে ইতিমধ্যে আসরে নেমেছে কে? আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাজ্যের গেরুয়া শিবিরের নেতাদের নিয়ে সমন্বয় বৈঠক হয়েছে এই মাসের শুরুতেই। অনেকেই বলছেন দিল্লি মহারাষ্ট্রের মতো বাংলাতে ফুল বদলে অ্যাকশনে নামতে শুরু করেছে আরএসএস। আর এইসব নিয়েই আলোচনা পর্যালোচনার মধ্যে আগামীকাল সংঘ সদরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর আরএসএস এর সদর দফতরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতিসৌধে যাবেন নমো। নাগপুরে চোখের হাসপাতালের শিলান্যাস করবেন। মোদীর সঙ্গে এক মঞ্চে থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। সে এক ফ্রেম হবে বটে। মোদীর এই সফরের দিনই সংঘের হিন্দু নববর্ষ পালন উৎসব। তাহলে কি কোনো রাজনৈতিক কারণে নাগপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নাকি এবার আরএসএসই বিভিন্ন রাজ্যে ভোট নিয়ন্ত্রক, তাই আরএসএসকে এড়িয়ে যাওয়া আর সম্ভব নয়? মোদী সংঘের প্রচারক হিসেবে জীবন শুরু করেছিলেন, তবে 2014 সালের দিল্লির কুর্সিতে বসার পর একবারও নাগপুরে যাননি। এবার কেন? কি প্রয়োজন হঠাৎ? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বেশ কিছুদিন ধরেই নাকি গেরুয়া শিবিরের সংগঠন আর সরকারের দূরত্ব শুরু হয়েছে। কেন এমন বলছেন তারা? জুলাইতে ঝাড়খণ্ডে একটা সভায় সংঘ প্রধান বলেছিলেন, উন্নতির কোনো শেষ নেই, মানুষ সুপারম্যান হতে চায় কিন্তু সেখানেই থেমে থাকে না, তারপর দেবতা হতে চায়, তারপর ভগবান। কার কথা বলেছিল আরএসএস? না, কারো নাম করেননি ভাগবত, কিন্তু অনেকেই বলেছিলেন নিশানায় আসলে নমো। কারণ কিছুদিন আগে লোকসভা ভোটের প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছিলেন, এ বিষয়ে নিশ্চিত যে আমার জন্ম জৈবিকভাবে হয়নি, পরমাত্মা আমাকে পাঠিয়েছেন, বিশেষ কোনো কাজ করার জন্য আমায় পাঠানো হয়েছে। এখানেই শেষ নয়, বিজেপি সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদও ফুরিয়েছে। তবে দুই শিবিরের মতানৈক্যের জন্যই নাকি নতুন নাম এখনো স্থির করা যায়নি। অনেকেই বলছেন দুই শিবিরের মতের ফারাকে লোকসভা নির্বাচনে খানিক চুপ ছিল আরএসএস। এবার ভোট বিহার বাংলায়, তাই কি সংঘ শরণ নমর? তাহলে কি বুঝলেন? বুঝতে পারলেন আদৌ? নাকি আমার মতো আপনিও কনফিউজড যে বিজেপি কনফিউজড কিনা? বিজেপি সবকা সাথ সবকা বিকাশে যেতে চায়, নাকি বিজেপি হিন্দু 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 মুসলিমদের চ্যাংদোলা করে ফেলে দেবো এটা বলতে চায়? বিজেপির কনফিউশনের শেষ নেই, বিশ্বাস করুন। বিজেপি কনফিউজড মহিলা ভোট নিয়েও। কেন বলছি? দিলীপ বাবু কি বলেছিলেন কদিন আগে? কয়েকজন মহিলার সঙ্গে কি ভাষায় কথা বলেছিলেন জানেন আপনারা? খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়ে কি না কি বলেছেন দিলীপ ঘোষ। খড়গপুরে দিলীপ বাবুর সেই সব বিক্ষোভের ছবি আমরা সবাই দেখেছি। তাতে বিতর্ক হয়েছে প্রচুর, বিস্তর। কিন্তু ডোন্ট কেয়ার দিলীপ ঘোষ কয়েক কদম এগিয়ে তৃণমূলের ওই মহিলাদের পরে পুতনা শূর্পণখার সঙ্গে তুলনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন ঝুঁকেগা নেহি, মানে মহিলাদের যা ইচ্ছা বলা যায়, পরোয়া করি না। তাই তো দলের প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্য এবং তা নিয়ে বিতর্কে দৃশ্যতেই ফাঁপড়ে পড়েছিল পদ্ম শিবির। অগ্নিমিত্রা পালকেই দেখুন, সিনিয়র লিডার, দলীয় সতীর্থের পাশে দাঁড়িয়েও কেমন যেন ঢোক গিললেন। মেজাজ হারিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্কে ঝড়ের মুখেও দলের প্রাক্তন সাংসদের পাশেই দাঁড়িয়েছিলেন অগ্নিমিত্রা। বলেছিলেন দরকার হলে আমরা বোল্ডার আনবো। তবে এবার বোল্ডার ডিগবাজি খেলো। কেন? শুভেন্দু অধিকারী, যার সঙ্গে দিলীপ ঘোষের প্রকাশ্যে ঠান্ডা লড়াই রাজ্য রাজনীতিতে খোরাক হয়েছে এক সময়, সেই বিরোধী দলনেতা আবার খোলাখুলি সমর্থন করেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে, ওই পুতনা শূর্পণখা ভাষার পরও।
কেন? অগ্নিমিত্র পাল ঢোক গিলছেন কেন? বিজেপিতে এমন দৃশ্যে প্রশ্ন উঠছে, ওই যে আগেই বলছিলাম না, বিজেপি কনফিউজড। চাইটা কি বিজেপি? বিজেপি মহিলা ভোট টার্গেট করে মহিলার ক্ষমতায়ন এবং তাদের সম্মান, যে বিজেপি সন্দেশখালি নিয়ে এত গলা তুলল, সেই বিজেপি পুতনা সুপনখা বলছে এ রাজ্যের মহিলাদের। যদি তারা তৃণমূলই হন, ধরে নিচ্ছি দিলীপ বাবুর দাবি ঠিক, যদি তৃণমূলই হন, তাই বলে তারা পুতনা সুপনখা? বিচিত্র। দলের অন্য তাবর নেতারা তাকে সমর্থন করবেন, আরো বিচিত্র। আবার অগ্নিমিত্র পাল সমর্থন করে কয়েক কদম পিছিয়ে আসবেন, এর চেয়ে বিচিত্র জিনিস হয় না। সাধে বললাম, বিজেপি কনফিউজড। বিজেপি চাইছেটা কি? দিলীপদা যেটা করেছেন 100 বার ঠিক করেছেন, বেশ করেছেন। এবার আগে আবার যদি করেন তো আরো ভয়ঙ্করভাবে প্রতিরোধ হবে। ভাষার দিক থেকেও আমার মনে হয় যে উই মাস্ট বি মোর সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক আই থিঙ্ক, অ্যান্ড রেসপেক্টফুল। কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। যতপুরুষ তুলবো, যতপুরুষ তুলবো, যতপুরুষ তুলবো। মেজাজ হারিয়ে কুকথা, সমালোচনার ঝড়েও কুছ পরোয়া নেই। এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ, যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। উল্টে সেই মহিলাদেরই ফের তোপ। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে, কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি। তাঁর খড়গপুরে যাওয়া নিয়ে কয়েকজন মহিলার প্রশ্নের মুখে দায়িত্বশীল রাজনৈতিক নেতার ভূমিকা ভুলে তাঁদের উদ্দেশ্যে অগ্নি শর্মা দিলীপ ঘোষের কুকথায় শোরগোল বঙ্গ রাজনীতিতে। যে ভাষায় খড়গপুরে দাঁড়িয়ে মহিলাদের আক্রমণ করেন দিলীপ, একজন প্রাক্তন জনপ্রতিনিধির মুখে সেই ভাষা শোভা পায় কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। দিলীপের ভাষা সন্ত্রাসের সমালোচনায় সরব হন রাজ্যের শাসক দলের নেতারা সহ অনেকেই। যদিও বিতর্কে আমল না দিয়ে প্রাক্তন রাজ্য সভাপতির পাশে দাঁড়ান অগ্নিমিত্র পাল, শুভেন্দু অধিকারীরা। ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক, তারা সেখানে যাবে কেন? তারা গিয়ে যে আচরণটা করেছে তার প্রত্যুত্তরে যেটা হয়েছে তাকে আমি নয়, পশ্চিমবাংলার সবাই সমর্থন করছে। আপনারও তো ভাষা ঠিক হওয়া দরকার না, যারা যে মহিলারা এসেছে, দুদিক থেকেই করা দরকার। আপনার অধিকার জন্মেছে মহিলাদের অপমান করার। শুধু যে মহিলাদের শ্লীলতাহানি গায়ে হাত দিয়ে করতে হবে সেটাই নয়, তাতে এটাও লেখা আছে যে মুখের কথা বলে অপমানকর, অশালীন কথা বলে যদি কাউকে আঘাত করা হয় সেটাও যৌন হেনস্থার বলে ধরা যেতে পারে। মেজাজ হারিয়ে দাবাং দিলীপ ঘোষের মহিলাদের উদ্দেশ্যে কুকথায় শ্যাম রাখি না কুল রাখি বিজেপির। অগ্নিমিত্রা পলের অবস্থান বদল ঘিরে তুঙ্গে উঠল রাজনীতির পারদ। বিজেপি যখন কনফিউজড, তখন কনফিডেন্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কहीं पे निगाहे कहीं पे निशाना। কনফিডেন্ট না হলে এমনটা করা যায়? কল্যাণের মনে এক, মুখে আর এক, তাও আবার এক্সক্লুসিভ, শুধুমাত্র জি24 ঘন্টাকে বলেছেন সে কথা। ঘাসফুলের আকাশে সরছে না কিন্তু জল্পনার মেঘ। কেন বলছি? যা বলবো সত্যি বলবো। জি24 ঘন্টা এক্সক্লুসিভে কি বললেন কল্যাণ ব্যানার্জি, শুনুন। আমাদের ছাত্র সংগঠন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, ওকে আর জাগাবেন না। ওরা ঘুমন্ত, ঘুমিয়ে থাক। ওরাও ঘুমন্ত, যুবও ঘুমন্ত। তা আপনি কি করে জাগাবেন এদের? শুনলেন আমার সহকর্মী প্রবীরকে ঠিক কি বললেন তৃণমূল সাংসদ? এটা প্রথম নয় কিন্তু। এর আগে আরজিকর আন্দোলন বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম করে তোপ দেখেছিলেন কল্যাণ, মনে পড়ছে? কল্যাণ ব্যানার্জি আবার
নির্দিষ্ট নাম করেননি, কিন্তু ওই ছাত্র যুবর দিকে আঙুল তুললেন বারবার। কেন এই কাজ করছেন শুনুন কি বলছেন। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি তৃণাঙ্কুর না কি নাম, পার্টিরও আজকে দেখা উচিত, পার্টিরও দেখা উচিত। কেন এইসব তৃণমূল ছাত্র পরিষদের সব সভাপতিরা থাকবে? গত বছরের নভেম্বরে তৃণাঙ্কুরকে ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন কল্যাণ। তখন আরজি কর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তাল রাজপথ। নৃশংস ঘটনার পর বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় একাধিক অভিযুক্ত পড়ুয়াকে সাসপেন্ড করা হয়। কেন টিএমসিপির সাসপেন্ডেড ছাত্রদের হয়ে মুখ খোলেননি তৃণাঙ্কুর, সেবার এই প্রশ্ন তুলে দলেরই ছাত্র সংগঠনের রাজ্য সভাপতিকে নিশানা করেছিলেন কল্যাণ। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কেলক কলেজে বক্তৃতা দেওয়ার সময় লন্ডনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখানোর ঘটনায় দলের ছাত্র যুবদের নীরবতা নিয়ে সরব বিরক্ত তৃণমূল সাংসদ। লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভের পর 2 দিন কেটে গেছে, মুখ্যমন্ত্রী ফিরেও এসেছেন, কিন্তু পথে নামতে দেখা গেল না তৃণমূলের ছাত্র যুব সংগঠনকে। অভিযোগ কার? তৃণমূলেরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানিয়ে দৃশ্যতই তিনি হতাশ, রুষ্ট। এখানেই থামেননি, না দাঁড়ান একটু। এই মন্তব্যের মধ্যেই তো টুইস্টটা রয়েছে, সেটা বলার জন্যেই তো আপনাদের সামনে এত কথা। কারণ যা বলি সত্যি বলি। কয়েক মাস আগে পিছিয়ে যান তো, তৃণমূলে কি নিয়ে তোলপাড় হয়েছিল মনে পড়ছে? সেই তোলপাড়ের আগুনে ঘি ঢালছেন কল্যাণ ব্যানার্জি। নবীন প্রবীণ দ্বন্দ্বে একসময় তোলপাড় হয়েছে তৃণমূলে। প্রকাশ্যে এ নিয়ে দলের নেতাদের পরস্পর বিরোধী মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। 21-এর বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর ঘাসফুল শিবিরে নবীন প্রবীণ দ্বন্দ্বের শুরু। বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে রাজনীতিতেও বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেন একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এটা রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তো আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার, সেটা রাজনীতি, ক্রিকেট, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা ফিল্ডেই থাকা উচিত। তৃণমূলের প্রবীণ নেতাদের তরফ থেকে ধেয়ে আসে পাল্টা মন্তব্য। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন রাজ্য সভাপতি সুব্রত বক্সী থেকে কুণাল ঘোষ, সুদীপ ব্যানার্জি একাধিক নেতার মন্তব্যে আলোড়ন পড়ে। ওই দিন রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে বৈঠকে ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপরও প্রকাশ্যে নবীন প্রবীণ নিয়ে নিজের অবস্থানে অনড় থেকেছেন অভিষেক। বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর দিনকে হবে সেদিকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। এর মধ্যে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী মুখ খুলে বিতর্ক বাড়িয়ে দেন। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, ও তো নিতে পারবে না। দলে এই বিতর্কের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, নবীন প্রবীণ মেলবন্ধনই তিনি চান। ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার। নবীন প্রবীণের এই বহুদিনের যে দ্বন্দ্ব তৃণমূলে, তা কোথাও আরও একবার সামনে এনে ফেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি অঙ্ক মিলছে? ওই যে শুরুতেই বলেছি, কहीं पे निगाहे कहीं पे निशाना। লক্ষ্য করে দেখুন, আরজি কর আন্দোলনের সময় গত বছর নাম করে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিশানা করেছিলেন কল্যাণ। এবার তার নিশানায় তৃণমূল ছাত্র পরিষদ আর যুব তৃণমূল। যুব তৃণমূলের নিয়ন্ত্রক কে? এক সময় নবীন প্রবীণ তীব্র দ্বন্দ্বের রেশ কাটিয়ে এখন রাজ্য রাজনীতিতে চর্চায় ঘাসফুলে পোস্টার বার্তা।
অভিষেক ব্যানার্জিকে কোট আনকোট অধিনায়ক বলে দক্ষিণ কলকাতায় পোস্টার পড়েছে এই গত সপ্তাহে। তারপর দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোট আনকোট সর্বাধিনায়িকা বলে পোস্টার পড়েছে সেই দক্ষিণ কলকাতাতেই গত সপ্তাহেই 24 ঘন্টার ব্যবধানে। সর্বাধিনায়িকা ফ্যাম ফর টিএমসির নামে পোস্টার ঘিরে জল্পনা চলছে। আবার বালুরঘাটেও অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের নামে পোস্টারের বার্তায় গুঞ্জন। তার মধ্যেই কল্যাণ উবাস ঘি ঢাললো জল্পনার আগুনে। বিরোধীরাও দলে আড়াআড়ি ভাগের প্রসঙ্গ টেনেই খোঁচা দিচ্ছে তৃণমূলকে। উনি সর্বাধিনায়কের পক্ষেই আছেন, তো উনি আর ছাত্র যুবর ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তোলেন তাহলে আমার মনে হয় নতুন করে আবার অধিনায়কত্ব নিয়েই তিনি প্রশ্ন তুললেন। নবীন প্রবীণ ঠোকাঠুকিতে ঘাসফলের অন্দরেই চোরা স্রোত সাম্প্রতিক গতিতে বঙ্গ রাজনীতিতে চর্চার জন্ম দিয়েছে। কল্যাণ তোপে নতুন করে আলোচনা শুরু হলো এই বয়সের ঠোকাঠুকি নিয়ে। এই যাত্রায় কল্যাণ কথায় বিতর্ক থেমে যাবে, নাকি কল্যাণের বার্তায় অকল্যাণ আসবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপাতত কল্যাণে দলের ছাত্র যুবদের তোপে ফের পুরনো চর্চা মাথা তুলে দাঁড়িয়েছে। কেউ কি রিঅ্যাক্ট করবেন, সাহস দেখাবেন পুরনো জল্পনাকে আবার সামনে আনার? দেখা যাক। রাজ্য রাজনীতিতে যা চলছে তা না কাঁপুনি ধরিয়ে দেবে ভোটারের মনে। বিশ্বাস করুন, এত ধর্ম, এত হিন্দু মুসলিম, আরে ভোটাররা কোথায় যাবে? জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, এটা পাচ্ছে না, ওটা পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, কাকে বলবে? কাউকে বলতে গেলেই তার মুখে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, জব। সত্যি কাঁপুনি ধরানোর মতো। তবে এবার প্রাকৃতিক কম্পনের কথা বলবো আপনাদের। আবার ভূমিকম্প হয়েছে মায়ানমারে। এবার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.2। এখনো পর্যন্ত 1000-এর বেশি মানুষ মারা গেছেন, আহতর সংখ্যা 1700-রও বেশি। মায়ানমারের সঙ্গে কম্পন হয়েছে থাইল্যান্ড, চীনেও। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা, ভারত। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে তছনছ মায়ানমার। এর মধ্যে আতঙ্ক বজায় রেখে শনিবার ফের কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.3। আফটারশকের জেরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আরও ভেঙে পড়েছে। ক্রমেই জটিল হচ্ছে ত্রাণ আর উদ্ধার কাজ। মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী থাইল্যান্ডও। রাজধানী শহর ব্যাংককে নির্মীয়মান 30 তলা বাড়ি ভেঙে পড়ে। সেই হাড়হীন ছবি এখন ভাইরাল। ভূমিকম্পে মায়ানমারে 2টো সেতু ভেঙে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালয় শহর। তাছাড়াও সাগাইং, মাগওয়ে, বাগো, ইস্টার শান প্রদেশ, নেপিদ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা মায়ানমার সরকারের। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন সরকারের। শুক্রবার ভারতীয় সময় 11:50 প্রথম ভূমিকম্পটি হয় মায়ানমারে, যার উৎপত্তিস্থল সাগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। এ রাজ্যের যারা কাজের জন্য বা শুধুই ঘুরতে গিয়েছিলেন, তারা তাদের ভয়াবহ অভিজ্ঞতায় কি বলছেন। Very heavy earthquake, so as personally for me, I'm at a bridge of Pochilam and it's swaying a lot. Otherwise, the offices were shut down, malls were shut down, people were on the road. Tachara, even the metro rail that was also shut down. Very scary. কি হলো একটু বলুন। মানে রুম আমাদের অফিস যেটা পুরো শেকিং করছিল, তো আমরা ভগবানের নাম নিয়ে মানে নিচে নেমে মানে কিছু মানে কোনোভাবে আমরা ডাউন হয়েছি। एकदम से जब वो अर्थक्वेक आया तो बहुत तेज़ था और कम से कम 20-30 सेकंड तक वो चलता रहा। और फिर मेरा घर 9th फ्लोर पे है और हम लोग सब नीचे भागे और सारे बिल्डिंग वाले लोग नीचे आ गए थे। और सिर्फ एक बिल्डिंग जो अंडर कंस्ट्रक्शन थी उसकी न्यूज़ आई कि वो कोलैप्स हुई है। उसमें काफ़ी लेबरर्स थे जो उसमें स्टक हुए, डेथ भी हुई है। ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে ভারত। অপারেশন ব্রহ্ম চালু করেছে ভারত। বায়ুসেনার বিমানে 15 টন ত্রাণ পাঠানো হয়েছে। তাতে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, হাইজিন কিট, ওষুধ।
এই অবস্থায় ভারতের সঙ্গে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নও সাহায্যের প্রস্তাব দিয়েছে। ভয়ঙ্কর ভূমিকম্প 25-এ, 26-এ সাইক্লোন, 26-এ সাইক্লোন চ্যালেঞ্জ শওকত মোল্লার। 26-এর ভোট যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ডান বাম সব পক্ষ। ভুতুড়ে ভোটার ধরতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। পাল্টা ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে ময়দানে নেমেছে বিজেপি। তৃণমূল না বিজেপি? 26-এর বিধানসভায় অ্যাডভান্টেজ কার আজকের দিন অবধি? নিজেদের মতো করে হিসেব করছে যুযুধান সব পক্ষ। 26-এ ক্ষমতা দখলের দাবি দুই ফুলেরই। তৃণমূলের দাবি 2021-এর ভোটের চেয়েও বেশি আসনে জিতে প্রত্যাবর্তনের। বিজেপি বলছে 26-এ বাংলার মসনদ দখলের কথা, তবে টার্গেট 21-এর চেয়ে কমিয়ে। ওই যে ইসবার 200 পার ছিল 21-এ, আর এবার 180 বলেছেন কে? শুভেন্দু অধিকারী। অমিত শাহের আসার কথা ছিল, তিনি আর এলেনই না। এই প্রেক্ষাপটেই এবার গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করে বসলেন কে? তৃণমূলের শওকত মোল্লা, যার অবশ্য পাল্টা উত্তর দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। শওকত সুকান্ত চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে বিধানসভা ভোটের 1 বছর আগেই সাইক্লোন বঙ্গ রাজনীতিতে। এবার 26-এ সাইক্লোন হবে, সাইক্লোন তৃণমূল কংগ্রেসের সাইক্লোন হবে। অমিত শাহ এবং শুভেন্দু কোথায় উড়ে চলে যাবে কেউ খুঁজে পাবে না ওদেরকে। পুলিশ সরিয়ে দিলে পরে বাড়ি থেকে বেরোতে পারবে না, গর্তের ভিতরে ঢুকে থাকবে। আমি বলছি অত যদি দম থাকে, আমি চ্যালেঞ্জ করছি শওকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক। বছর ঘুরলে বিধানসভা ভোট, কিন্তু চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, হুঙ্কার হুঁশিয়ারিতে 25-এই চড়েছে রাজনীতির তাপ। এই আবহে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির উদ্দেশ্যে সাইক্লোন চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ইসবার 200 পার, এবারে 200 থেকে বলছে ইসবার 200 না 180। 180 কেন? বিরোধী দলের তকমা হারাবে, এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। 30টা সিটও পাবে না বিজেপি। পাল্টা জবাব দিতে সময় নেয়নি বিজেপিও। তো সময় বদলাতে বেশি সময় নেয় না, মানুষ তৈরি হয়ে আছে। মানুষ যদি বুথ অব্দি পৌঁছতে পারে, আর এই শওকত মোল্লার মতো যারা জিহাদি মানসিকতার মানুষ আছে, তারা যদি হিন্দুদেরকে না আটকাতে পারে, তাহলে পরে এবারই ক্ষমতার পরিবর্তন। আগামী বিধানসভা ভোটে রাজ্যে আসন প্রাপ্তি নিয়ে তাল ঠুকছে যুযুধান, ঘাসফুল, পদ্মফুল। নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনে 26-এ আসন জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। পাল্টা 26-এ বাংলা 180টা আসন জেতার দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। 21-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপিকে 200 আসনের চ্যালেঞ্জ ছুড়েছিলেন অমিত শাহ। जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनती जाएगी। কিন্তু বিজেপির ঝুলিতে এসেছিল 77, জানিয়ে গেরুয়া শিবিরকে বিঁধতে ছাড়ে না আজও ঘাসফুল শিবির। এবার 26-এর আগে আসনের টার্গেট বেঁধে চ্যালেঞ্জ ছুটছে দুপক্ষই। ভোটের শেষে কটা আসন কার প্রাপ্তি হয় তার জন্য আরো অপেক্ষা করতে হবে।
রোজের মতোই এক ঝলকে কয়েকটা খুব ইম্পর্টেন্ট খবর এখন। কাঁথি কৃষি গ্রামীণ উন্নয়ন ব্যাংকের ভোটে তুলকালাম, দফায় দফায় মারপিট, বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর, এগরায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, হিমশিম পুলিশ। সমবায় ভোটে তুলকালাম, রামনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বাবা অখিল গিরির ধাক্কাধাক্কিতে অসুস্থ, মেজাজ হারিয়ে কাঁথিতে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুঁশিয়ারি ছেলে সুপ্রকাশ গিরির। কেন পদ্মের হিন্দুত্ব এজেন্ডা, ব্যাখ্যা দিলীপের, এই রাজ্যকে বাংলাদেশ করার চক্রান্ত, তাই বারবার বলবো হিন্দু। রামনবমী শোভাযাত্রায় ভয় কেন, প্রশ্ন বিজেপি নেতার পাল্টা তৃণমূলের। স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, কাঠগড়ায় ছাতনা বিধানসভার বিজেপি বিধায়ক, প্রতিবাদ অফিসের অন্যান্য কর্মীদের। সাইক্লোন না হোক, এ রাজ্যে ভোট কোথাও হচ্ছে, গন্ধ পাওয়া গেলেই অশান্তি মাস্ট। হ্যাঁ, সে যত ছোট ইলেকশনই হোক, যত ছোট হোক। আপনারা সমবায় ব্যাংকের নির্বাচনেও দেখেছেন কি ধরনের অশান্তি হয়, আর এখন যা দেখাবো তা আরও ছোট। কৃষি সমবায় ব্যাংক, সেই সমবায়ের ভোট আজ ছিল। সেই ভোটের মাঝে রামনগরে কুরুক্ষেত্র তৈরি হলো। জটায়ু স্টাইলে বলতে গেলে বলতেই পারি কাঁথিতে কুরুক্ষেত্র। পুলিশের সঙ্গে তৃণমূল বিধায়কের সে কি বচসা, বাপ বেটার বচসা। বাবা কে? অখিল গিরি। তিনি তো হম্বি তম্বি করতে করতে পুলিশের সঙ্গে তর্ক বাঁধালেন, তারপর মাথায় হাত দিয়ে বসে চিৎকার করে বলতে লাগলেন পুলিশ তাকে মেরেছে, পুলিশ অসভ্য। ভাবুন, তৃণমূলের বিধায়ক তৃণমূল চালিত সরকারের পুলিশকে অসভ্য বলছে, আর বাবাকে এমন মাথায় হাত দিয়ে কাঁদতে দেখে ছেলেরও কি হম্বিতম্বি, শাসানি, মেরে মুখ ফাটিয়ে দেব। ভাবুন, পুলিশকে চড় মারার হুমকি দিয়েছেন তারপর অখিল গিরি ছেলে সুপ্রকাশ গিরির জোড়া হম্বিতম্বিতে আজ স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা কাঁথি, বলতে পারেন গোটা বাংলা। দেখুন সে খণ্ডযুদ্ধের কিছু ছবি, দেখুন আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। তিনি নিজে শাসক শিবিরের নেতা, জনপ্রতিনিধিও। নিজের কেন্দ্রে দাঁড়িয়েই পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করলেন রামনগরের বিধায়ক অখিল গিরি। আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। কৃষি সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই তপ্ত কাঁথি, রামনগর, কুদির মতো এলাকা। বিজেপি তৃণমূল সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এরই মধ্যে বিজেপির পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও সরব হয় তৃণমূল। শাসক শিবির অভিযোগ করে রামনগর কলেজের বুথে তাদের ভোটারদের পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ঢুকতে দিচ্ছে না পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অখিল গিরি। তিনিও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেখানেই প্রথমে ধস্তাধস্তি, তারপর পুলিশকে চড় মারার হুমকি বিধায়কের গলায়। অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে অসুস্থ হয়ে পড়েন অখিল গিরি। তার হাতে চোট লাগে। ভোট কেন্দ্র থেকে বেরোনোর পর বিধায়কের হাতে বরফ লাগিয়ে দেন তৃণমূল কর্মীরা। পরে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তৃণমূল শাসিত রাজ্যে এক তৃণমূল বিধায়কের মুখে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বিরোধীদের হাতে বাড়তি অস্ত্র তুলে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে বলছেন, মানে কত নির্লজ্জভাবে সেখানে দখলদারি চালাতে গিয়েছিল। পুলিশ পর্যন্ত মানছে না যে পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই, তাদেরও চক্ষু লজ্জা হচ্ছে এই পরিস্থিতি।
সকালে ছেলে সুপ্রকাশ গিরি পুলিশের সামনে বিজেপি নেতাকর্মীদের হুমকি দিয়েছিলেন। দুপুরে বাবা পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন। সব মিলিয়ে কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে বাবা ছেলের এই ভোটযুদ্ধে সরগরম মেদিনীপুরের মাটি। মজাটা কি জানেন? এই যে বাবা ছেলের হম্বিতম্বি, সেটা কোথায়? শুভেন্দুর গড়ে, বলতে পারেন বিরোধী দলনেতার নাকের ডগায়। কাঁথি নিজের জায়গা, ভূমিপুত্রের জায়গাতে সুপ্রকাশ গিরি এবং বাবা অখিল গিরি দুজনে মিলে কৃষি সমবায় ভোটে তুমুল উত্তেজনা তৈরি করলেন। কাঁথি কৃষি সমবায় ব্যাংকের ভোটে দফায় দফায় হলো বিজেপি তৃণমূল বচসা, হাতাহাতি। পুলিশের ওপর সে কি রাগ দুপক্ষেরই। চাপা উত্তেজনা ছিল। সমবায় ভোট ঘিরে অশান্তি এড়ানো গেল না কাঁথিতে। বিজেপি তৃণমূল সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল কাঁথি রামনগর কুদি। শনিবার সকাল 9টা থেকে কাঁথি কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংকের ভোট গ্রহণ শুরু হয়। প্রথম 1 ঘন্টায় সব ঠিকই ছিল। 10টা নাগাদ কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোট কেন্দ্রে শুরু হয় অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে মারধর, বুথ ভেঙে দেওয়ার অভিযোগে সরব হয় বিজেপি। ফার্মাস বাইরে নিয়ে এসে পুষে রেখেছে, এই ঘাটগড়ার সামনেই ভোটারদের স্লিপ ছাড়িয়ে নিচ্ছে, আমাদেরকে অযথা ঠেলাঠেলি ধরে মারধর, ও তো ভাঙচুর করলো, দেখলেন তো চোখের সামনে, পুলিশের সামনে করলো। পুলিশ এসেও কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, হাত জোর করে রিকোয়েস্ট করা সত্ত্বেও তাদের কোনো হেলদোল নেই। সুপ্রকাশবাবু দাঁড়িয়ে থেকে করাচ্ছে। তৃণমূল নেতা ও কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে পুলিশের সামনে হুমকি দিতে দেখা যায়। এই সুপ্রকাশে পরে দাবি করেন ভোট হচ্ছে শান্তিতে। ভোট হচ্ছে শান্তিপূর্ণ, মানুষ যাচ্ছে আসছে, আপনারা দেখান না মানুষকে জিজ্ঞেস করুন মানুষ তার ভোট দিচ্ছে কিনা। বিজেপি কি বললো, তৃণমূল কি বললো, যায় আসে না, মানুষকে জিজ্ঞেস করুন মানুষ তার ভোটটা দিয়েছে কিনা। শুধু কাঁথি নয়, কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে এদিন রামনগর কুদিতেও তুমুল অশান্তি ছড়ায়। রামনগর কলেজে বুথে পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ করেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কুদির রাশন হাই স্কুলও। ঘটনাস্থলে পুলিশ কমব্যাট ফোর্স গেলে তাদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন যুযুধান 2 শিবিরের নেতাকর্মীরা। সব মিলিয়ে লোকসভা, বিধানসভা বা পঞ্চায়েত ভোটের মতো একটি কৃষি সমবায় ভোটেও অশান্তি এড়াতে পারল না বাংলা। আমাদের অনেকেরই একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, কোথাও কোনো অভিযোগ, কাটমানি নেওয়ার, দাদাগিরি করার, হম্বিতম্বি করার মানেই তৃণমূল। না, ব্যতিক্রম আছে, আর এক্সেপশন প্রুভস দ্য ল। দেখুন, বাঁকুড়ায় সেরকমই একটা ব্যতিক্রমী ঘটনা। বাঁকুড়ায় স্কুল পরিদর্শকের অফিসে বিজেপি বিধায়কের দাদাগিরি। কাঠকড়ায় ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় পাল্টা অফিস কর্মীদের বিরুদ্ধে কি দুর্ব্যবহারের অভিযোগ করেছেন বিজেপির বিধায়ক। ছবিটা এবার আপনি দেখুন, আপনি ঠিক করুন দুর্ব্যবহার আসলে কে করেছেন। এত বড় বিয়ায়, এত বড় অসভ্য এবং অভদ্র, তিনি তার না আপনার অপরাধ করে বিয়ায় আমাকে এখানে বার করে, যার কোনো ফ্যান নেই, কিছু নাই, উনি কই এর সঙ্গে গল্প করলেন, গল্প খোঁজ করে আমি স্পিকারকে বললাম, আমার অভিভাবক উনি কত বড় এক বিয়ায় সেটা আমি আজ দেখতে চাই। মাসের শুরু থেকে বাঁকুড়ায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এবার জেলায় চড়ল রাজনৈতিক উত্তাপও। স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে বিজেপি বিধায়কের হম্বিতম্বি, রীতিমতো দাদাগিরির অভিযোগ, তা নিয়েই ছড়ালো উত্তেজনা। ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় নিজেও একজন শিক্ষক, শালতোরার একটি স্কুলে চাকরি করেন। শনিবার পিএফ থেকে ঋণের আবেদন করতে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে যান। স্কুল পরিদর্শক তাকে বাইরে বসতে বলায় চটে যান বিধায়ক। সেখানেই অফিসের কর্মচারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। একজন জনপ্রতিনিধি এবং উনি একজন শিক্ষক, সবচেয়ে বড় জিনিস উনি ডিআই সাহেবের অফিসে এসে নানা রকম কটূক্তিকর ভাষা প্রয়োগ করলেন এবং অফিস সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি করে আমাদেরকে অপদস্থ করলেন, রীতিমতো অপদস্থ করলেন।
আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে। দাদাগিরি করবেই না বা কেন? বিরোধী দলনেতা যদি যাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো সাধনার বিধায়ক, বিজেপি বিধায়ক। বিলম্বে বিধায়কের বিরুদ্ধে ডিএম এর কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক, কারণ উনি এখানে এসে এখানে ডিআই অফিসের স্টাফদের অসম্মানিত করেছেন। দাদাগিরির অভিযোগ ওড়ান বিজেপি বিধায়ক। সকালবেলা যখন ওনাকে আমি ফোন করলাম, উনি আমার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করলেন। বললো ওইসব যা করার আপনি করুন, আমি এইসব দেবো না। আমি বললাম স্যার কাইন্ডলি যদি আমাকে গভর্নমেন্ট অর্ডারটা দেন। তো উনি বললেন আমার ডিআই এর মুখের কথা বিশ্বাস হচ্ছে না। আমি বললাম যে না, আপনি আমাকে স্যার অর্ডারটাই দিন। তো উনি আমাকে বললো আপনি বাইরে বসুন। বাইরে বসার পর এমন একটা জায়গায় বসিয়ে রেখেছে সেখানে কোনো ফ্যান নেই। আমাকে 40 মিনিট বসানোর পর উনি এসে কি গল্প করলো জানি না। গোটা ঘটনায় দিনভর উত্তেজনার রেশ বজায় রইল বাঁকুড়ায়। আজ শুরু করেছিলাম একটা গল্প দিয়ে, আজ শেষেও একটা গল্প, রামলালের গল্প। তোলাবাজ রামলাল, জঙ্গলমহল বিশেষ করে ঝাড়গ্রামে তার বিশাল রোয়াব। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলা তোলে রামলাল। রামলাল মানুষকে পাত্তা দেয় না, ভয় পায় না। ভাবছেন তোলাবাজ রামলাল মানুষকে ভয় পায় না? রামলাল মানুষ নয় না, মানুষও রামলালে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এই রামলালই তো কে? যদি মানুষ না হয় তো কে? তোলাবাজ রামলাল হলো হাতিদের পান্ডা। জঙ্গলমহলে রামলাল এক জনপ্রিয় হাতি। সে তার খুশি মতো যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে। রাস্তায় দাঁড়িয়ে সে দাদাগিরি করে হপ্তা কালেকশন করে। রামলাল গ্রাম শহর মানে না, তার যাতায়াত মর্জি মতো। বাস হোক বা ট্রাক, তোলা না দিয়ে যাওয়ার উপায় নেই। রাস্তা বা পেট্রোল পাম্প, রামলালের হপ্তা উসুলি সবখানে। তোলাবাজি এই পর্যায়ে গিয়েছে গ্রামে ঢুকে চলে রোয়াব। এই রামলালের দাপট জঙ্গলমহলের একাধিক জায়গায়, বিশেষ করে ঝাড়গ্রামে। এলাকার রেইকি করে চলে তার তোলাবাজি। রামলাল চলে গিয়ে খবর দিলেই আবার বাকি হাতির দল ঢু মারে এলাকায়। জঙ্গলমহলের মানুষ হাতিকে ঈশ্বর হিসেবে পুজো করে, তাই রামলালকে ক্ষতি করার কথা ভাবতেও পারেন না কেউ। রামলাল এমন একটা জনপ্রিয় হাতি, তাকে সবাই দেখেছে, খুব শান্তভাবেই থাকে। উল্টো দিকে রামলালেই সব থেকে বেশি মানুষ মেরেছে। রামলাল এলাকায় কোথায় কি খাবার আছে না আছে সে খবরগুলো বাকি হাতিদেরকে দেয়। বাকি হাতিগুলো তারপরে এসে লুটপাট করে। শহরে অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে রামলালের উপস্থিতি দেখা যায়। রামলালই হচ্ছে মেন পুরো হাতিটাকে কন্ট্রোল করার জন্য। অথচ এই রামলালই সব থেকে বেশি ক্ষতি করেছে জঙ্গলমহলে। রামলালের জন্য মৃত্যুও হয়েছে অনেকের, এমন দাবি করছেন কল্যাণ মাহাতোরা। তারপরেও ঝাড়গ্রামে বহাল রামলাল। একদিকে যেমন সহাবস্থান, আরেকদিকে হাতির নিজস্ব এই বুদ্ধিমত্তা, সবটাই কিন্তু এই রামলালের মধ্যে থেকে সামনে উঠে আসছে। সপ্তাহে 7 দিন, 7 দিনই রাত 9টা। সত্যি শোনার অভ্যেস করে ফেলুন। যা বলবো সত্যি বলবো। আবার কাল, আগামীকাল ঠিক রাত 9টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।